এগিয়ে চলেছেন মাননীয় তাপস রয়, আমাদের সবার অভিভাবক সম। নবদা থেকে শুরু করে মাননীয় গৌতম বাবুকেও আহ্বান জানাবো। রমা ম্যাডাম আছেন, তার সুন্দর তত্ত্বাবধানে আমরা এক এক করে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাচ্ছি। মধ্য কলিকাতা সম্মিলিত সমন্বয় কমিটির পক্ষ থেকে আমি মাননীয়া রমা ম্যাডামকে বলবো পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে আরও একবার তাকে বরণ করে নেওয়ার জন্য স্বরূপ দে রয় সায়নজিৎ উত্তরীয়র মধ্য দিয়ে বরণ করে নিচ্ছেন আগত অতিথিদের। উত্তরীয়র মধ্য দিয়ে আরও একবার সন্তোষ মিত্র স্কয়ারের আপন করে নেওয়া মাননীয় গৌতম চ্যাটার্জি মহাশয়ের কাছে তাকে উত্তরীয়র মধ্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য স্বরূপ দে রয়, নরেশ শাহ, মাননীয় নরেশ শাহ মহাশয়কে বরণ করে নিল সায়নজিৎ। কি সুন্দর অপূর্ব একটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি সহ একটি স্মারকময়, অসাধারণ। প্রথমেই প্রণাম জানাই বন্দে মাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়কে। বন্দে মাতরমের ১৫০ দেশ জুড়ে পালিত হচ্ছে সর্বত্র। স্বাধীনতার আন্দোলনের তার পূর্বে তার পরে এটাই ছিল এবং আছে আমাদের যে কোনো দেশ, দেশমাতৃকা এবং মানুষের আন্দোলনের, লড়াইয়ের, সংগ্রামের শক্তি যোগানোর মন্ত্র বন্দে মাতরম। আমাদের বর্তমান কেন্দ্রের সরকার এই বন্দে মাতরমের ১৫০ উদযাপন করছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা এমনই এক মন্ত্রের সৃষ্টি করে গিয়েছিলেন আমাদের জন্য, সারা ভারতবর্ষের মানুষের জন্য, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, যেটা বললেই শিহরণ জাগে, উন্মাদনা জাগে, শক্তি বৃদ্ধি পায়। তাই মাগো যায় যেন জীবন চলে, মাগো জগৎ মাঝে তোমার কাজে বন্দে মাতরম বলে যায় যেন জীবন চলে। নমস্কার, ধন্যবাদ। ভারত মাতার জয়। নমস্কার, শুভ সন্ধ্যা। সন্তোষ মিত্র স্কোয়ারে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান, তার শুভ সূচনা কিছুক্ষণ আগে ঘটে গেল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এই 3 দিনের অনুষ্ঠানে আজকে প্রথম দিনের অনুষ্ঠান যে মন্ত্রের জন্য উৎসর্গ করা হয়েছে তা ভারতীয় তথা বাঙালির হৃদয়ের মন্ত্র বন্দে মাতরম। হে মা, তোমায় বন্দনা করি। ১৫০ বর্ষ একটা মন্ত্রের। আজ থেকে বহু বছর আগে, মানে সালটা যদি ধরা হয় তাহলে ১৮৭২-এর আশেপাশে ঋষি বঙ্কিমচন্দ্র একটি কবিতা রচনা করলেন, লিখলেন। এরও বেশ কিছু বছর পর সেটি তারই সম্পাদিত একটি পত্রিকায় প্রকাশ পায়। পরবর্তীকালে অন্য একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বঙ্কিমচন্দ্র লিখলেন আনন্দমঠ।
এবং সেই আনন্দ মঠে অন্তর্ভুক্ত হল বন্দে মাতরম কবিতা। তারপরে দীর্ঘ যাত্রাপথে সেটি ইতিহাস, শত সহস্র মানুষ সেই মন্ত্রকে মুখে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার যুদ্ধে। যে বঙ্কিমচন্দ্র তার জীবদ্দশায় ঋষি আখ্যা পেয়েছিলেন, প্রথম এই কবিতায় সুরারোপিত করেন যদুভট্ট, অনেক পরে রবীন্দ্রনাথ সুর দিয়েছিলেন। রচনা হলো একটি সঙ্গীত, বন্দে মাতরম মানুষের শিরায় উপশিরায় বয়ে চলল। আবহমান কাল ধরে তার বহমানতা, যতদিন এই সভ্যতা বিরাজ করবে ততদিন বন্দে মাতরম উচ্চারণের মধ্যে দিয়ে মানুষ উজ্জীবিত হবে। এই মহতী অনুষ্ঠানে বন্দে মাতরমের ওপর একটি প্রদর্শনী হয়েছে। যারা ছোটরা বা বড়রা তারা যদি এই প্রদর্শনীটি ঘুরে দেখেন, তাহলে তার রচনাকাল থেকে তার প্রসার এবং প্রচার সবটাই এখানে লিখিত আকারে ছবির মাধ্যমে সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠানটি যার অনুপ্রেরণায় হচ্ছে সজল ঘোষ বন্ধু স্বরূপ আমাকে কিছুদিন আগে বলেছিল, গোদনদা এমন একটা অনুষ্ঠান করতে হবে যে অনুষ্ঠানটি মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে। আমি ওকে বলেছিলাম, বন্দে মাতরম তো মানুষের হৃদয় স্পন্দনের মধ্যে দিয়ে রয়েছে, যে কথা আমাদের সঞ্চারিকা সমাধি অনেকবারই বললেন। সুন্দর একটি পরিবেশ, ইছামতি শ্যামবাজারের প্রযোজনা তব চরণ ছুঁয়ে যায়। আমাদের অনুষ্ঠানটি আমরা উৎসর্গ করেছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে। সময় অনেকটা এগিয়ে গেছে, শুরু হচ্ছে তব চরণ ছুঁয়ে যায়। নমস্কার। আমাদের আজকের এই প্রযোজনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসকে খানিকটা হলেও তুলে ধরতে, স্মরণ করতে চেষ্টা করেছি বহু দেশপ্রেমিককে তাদের নাম উচ্চারণ করে। রবীন্দ্রনাথ, নজরুল, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল রায়, মুকুন্দ দাসের অসামান্য স্বদেশী গান ও কবিতার মধ্যে দিয়ে দেশাত্মবোধকে জাগিয়ে তোলার সার্থক প্রয়াসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পেরে আমরা ধন্য ও গর্বিত। আমাদের এই চেষ্টায় একজন মানুষের মনেও যদি রেখাপাত করে, তাহলেই আমাদের প্রয়াস সার্থকতা লাভ করবে। আসুন, আজকের এই পবিত্র দিনে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি দেশ ও মাতৃকাকে, আমাদের স্বদেশ ভূমিকে। গীতি আলেখ্য তব চরণ ছুঁয়ে যায়। রচনা ও পরিচালনা গৌতম চট্টোপাধ্যায়, আবহ শুভম চট্টোপাধ্যায়, শব্দ প্রক্ষেপণে সোমা ঘোষ, অভিনয় ও কণ্ঠে গৌতম চট্টোপাধ্যায়, সোমা ঘোষ, ছুনু বন্দ্যোপাধ্যায়, অর্ণব দত্ত, তুহিন কান্তি পাল, বিদিশা চাকি ও সৌমেন ঘোষ। প্রযোজনা ইছামতি শ্যামবাজার। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের রক্ত রাঙানো পথে যারা ইতিহাস হয়ে গেছেন, নৌ বিদ্রোহের মধ্যে দিয়ে যারা আমাদের মুক্তির পথকে সুগম করেছেন, আজাদ হিন্দ সরকারের অজস্র নির্ভীক সৈনিক যারা নেতাজির নেতৃত্বে দিল্লির পথে কদম বাড়িয়ে স্বাধীনতার জয়গান গেয়েছে এবং স্বাধীন ভারতবর্ষের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য
যারা বীর গতি প্রাপ্ত হয়েছেন, সেই সমস্ত জানা অজানা দেশপ্রেমিক ও ভারতবর্ষের প্রতিরক্ষা বাহিনীর অসংখ্য বীর সৈনিক, দেশের সুরক্ষার জন্য যারা আত্মবলিদান দিয়েছেন, সেই সমস্ত শহীদ ও প্রয়াত অমর বীরদের পবিত্র আত্মার স্মৃতির উদ্দেশ্যে এই প্রযোজনাটি নিবেদিত হল। বীরের পুণ্যভূমি আমাদের দেশ, মহান ভারতবর্ষ। এই পুণ্যভূমির মাটি দিয়ে জন্মগ্রহণ করেছেন অসংখ্য মানুষ। তাদের বীরত্ব, আত্মবলিদান এবং প্রতিভার সংমিশ্রণে দেশ ও জাতি হয়েছে সমৃদ্ধ। সেই সমস্ত মহাপ্রাণের চরণে শত কোটি প্রণাম, নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করার এই দুর্লভ সুযোগ আমাদের গর্বিত করে। আমরা ধন্য তাদের আশিস পরশে। ভারতের মাটিতে জন্মেছেন একাধিক মনীষী। তাদের সম্মিলিত প্রয়াসে দেশ আজ সুজলা, সুফলা, শস্য শ্যামলা। তাদের অসামান্য কীর্তি উঁচু করেছে দেশের মাথা, উজ্জ্বল করেছে দেশের নাম। আজ আমরা বসবাস করছি স্বাধীন ভারতবর্ষে, ভোগ করছি দেশের সার্বভৌমত্ব। 1947 সালে স্বাধীনতা লাভ করে ভারতবর্ষ। সুদীর্ঘ 190 বছরের পরাধীনতার গ্লানি মুছে শৃঙ্খলমুক্ত হলো ভারত জগৎ। কিন্তু স্বাধীনতা আসেনি কুসুমাবৃত পথে। বহু লড়াই, সংগ্রাম, আন্দোলন, রক্তপাত, আত্মবলিদান, যুদ্ধ, বহু ত্যাগ ও তিতিক্ষার মধ্যে দিয়ে স্বাধীন হয়েছিল আমাদের মাতৃভূমি। সেই সুদীর্ঘ স্বাধীনতা লড়াইয়ের কথা সহজে শেষ হবার নয়। সেই বীর গাথা উজ্জীবিত করে আমাদের। হেমর চিত্তপূর্ণ তীর্থ সাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমিনর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আজ স্বাধীনতা লাভের ৭৮ বছরের দীর্ঘ পথ অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি শতাব্দীর পথে। একটি ক্ষুদ্র পরিসরে সম্পূর্ণরূপে সেই সুমহান ইতিহাসকে তুলে ধরা এক কথায় অসম্ভব। আজকের এই প্রযোজনায় আমরা চেষ্টা করব তাদের মধ্যে কয়েকজনকে স্মরণ করতে। আমাদের এও স্মরণে রাখতে হবে যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন। শুধু তারা নন, ভারতের স্বাধীনতা যুদ্ধে পরোক্ষভাবে অংশগ্রহণ করে দেশ ও মাতৃকার চরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করে অনেক কষ্ট সহ্য করেছেন মুখ বুজে। এমন মানুষের সংখ্যা কম নয়। আবার এমন অসংখ্য মানুষ ছিলেন যারা নীরবে নিভৃতে অন্তরালে থেকে স্বাধীনতা যুদ্ধের হোমাগ্নিতে ঘি ঢেলে গেছেন, কিন্তু কখনো সামনে আসেননি। আজ তাদের সবার চরণে আমাদের প্রণাম নিবেদন করি। 1897 সালের 23শে জানুয়ারি দুপুর 12:15 ওড়িশা রাজ্যের কটক জেলায় জন্মগ্রহণ করেন পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবীর নবম সন্তান সুভাষচন্দ্র। তাঁর শৈশবকাল অতিবাহিত হয় কটকে। প্রাথমিক শিক্ষা শুরু ওখানকারই স্কুলে। বর্ধিষ্ণু ও শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করার ফলে শৈশবকাল থেকেই শিক্ষা ও সুশৃঙ্খলার পরিকাঠামোর মধ্যেই তাঁর বেড়ে ওঠা। খুব ছোট বয়স থেকেই তাঁর মনে দেশের প্রতি ভালোবাসার সঞ্চার হতে থাকে। গৃহশিক্ষক এবং তার মাতা প্রভাবতী দেবীর সাহচর্যা। মায়ের মুখে তিনি শোনেন বীর সন্ন্যাসী বিবেকানন্দের কথা। পরাধীন ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের সেই বেসরকারি দূত আমেরিকান মাটিতে দাঁড়িয়ে কিভাবে বাগ্মিতায় স্তম্ভিত করেছিলেন পৃথিবীবাসীকে, উঁচু করেছিলেন ভারতের মাতা। গৃহশিক্ষক এবং মায়ের কাছে শুনতেন শিবাজি, রানা প্রতাপ, রানী লক্ষ্মীবাই, তাঁতিয়া টপি, মঙ্গল পাণ্ডের বীরত্বপূর্ণ কাহিনী। শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যেতেন ছোট্ট সুভাষ।
সমগ্র দেশ জুড়ে জাতীয়তাবোধের উন্মেষ ঘটেছে। পরাধীনতা শৃঙ্খল মোচন করে দেশ তখন স্বাধীন হতে চায়। তৈরি হয়েছে বিপ্লবী একাধিক সংগঠন, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলছে ব্রিটিশের অত্যাচার। সংগঠিত শক্তিকে দুর্বল করতে লর্ড কার্জন বাংলাকে ভেঙে দ্বিখণ্ডিত করেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন দেশের অগ্রগণ্য নেতৃবৃন্দ। লোকমান্য তিলক, রবীন্দ্রনাথ ঠাকুর তীব্র ভাষায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বিপ্লবীগণ বেছে নিয়েছেন সশস্ত্র বিপ্লবের পথ। শুধুমাত্র অনুরোধ, আবেদন, সভা সমিতি প্রতিবাদ করলে ইংরেজ সরকার কাবু হবে না। তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে চায় সংগ্রাম। এভাবেই এগিয়ে চলতে লাগলো ঘটনাক্রম। সুভাষ, সুভাষ, জগন্নাথ, মানদা, তোরা কোথায় গেলি রে? সুভাষকে দেখেছিস? ছেলেটা যে কোথায় গেল কেউ জানে না। আমি কি সারাদিন ছেলে পাহারা দেব? বাড়িতে এতগুলো লোক, কেউ কিচ্ছু জানে না। সব কটাকে বিদেয় করব, কাউকে রাখবো না। আর ছেলেটাও তো সেই রকম, না বলে হুট করে কোথায় গিয়ে যে বসে আছে। ছোট দাদুবাবুকে পাওয়া গেছে, নদীর ধারে গাছের তলায় একা চুপ করে বসে আছে। নদীর ধারে একা একা ওখানে বসে কি করছে? কই, চল তো, আমি যাই তোর সঙ্গে। ওই দেখুন মা, ওই যে দাদাবাবু বসে আছে। কি রে সুভাষ, কাউকে কিছু না জানিয়ে এখানে একা বসে কি করছিস? আমার মনটা আজ ভালো নেই মা। কেন বাবা, কি হয়েছে তোমার? মা, ওরা ক্ষুদিরামকে ফাঁসি দিল। এটা অন্যায়, এটা পাপ। হ্যাঁ বাবা, আমার মনটা আজ ভালো নেই। শুধু আমি নয়, তোর বাবা, শরৎ, কারণ উনি ভালো নেই গতকালকের এই ঘটনায়। সারা দেশে আজ শোকের ছায়া। বাবা বলছিল কলকাতা, মুম্বাই, লাহোর, যশোর, ঢাকা আর ক্ষুদিরামের গ্রাম মেদিনীপুরে বিক্ষোভ চলছে। অনেক জায়গায় অশান্তি শুরু হয়েছে। জাতীয় কংগ্রেস তীব্র ভাষায় নিন্দা করেছে ইংরেজ সরকারের। প্রস্তুতি চলছে সারা ভারতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার কাজ। মা, প্রফুল্ল চাকির মতো ক্ষুদিরামও কেন আত্মহত্যা করলো না? তাহলে তো ওই অসভ্য বড় লালমুখদের বিচারে তাদের হাতে ফাঁসিতে ঝুলতে হতো না। সেই সুযোগ সে পায়নি। মুজফ্ফরপুরে পুলিশ তার আগে ক্ষুদিরামের হাত থেকে অস্ত্র কেড়ে নেয়। ছোট ছেলে অতটা মাথা ঘামাতে পারেনি বোধহয়। এই অন্যায়, ভারতীয়দের উপরে অত্যাচার। দেখো মা, একদিন না একদিন আমাদের দেশ স্বাধীন হবেই। যেদিন দেশের সবাই জেগে উঠবে, সেদিন ইংরেজ সরকার ল্যাজ গুটিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। ঠিক বলেছিস সুভাষ, সবাইকে জাগতে হবে। স্বামীজিও সেই একই কথাই বলেছেন, উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরাহ নিবোধ হত, ওঠো জাগো। কিন্তু বাবা, তুই তো এখন অনেক ছোট, স্কুলের নিচু ক্লাসে পড়িস। এত সব তুই ভাবতে শিখলি কি করে? তোমার কাছ থেকে, বাবার কাছ থেকে সব গল্প শুনি, আর মাস্টার মশাইও আমাকে নানান রকম গল্প শোনান, তাই তো এত কিছু জানতে পারি মা। আচ্ছা মা, মাস্টার মশাই বলেছেন কলকাতা হলো সংস্কৃতির পীঠস্থান। সেখানে কত ভালো ভালো নামকরা লোকজন থাকেন, তাদের কত জ্ঞান। সেখানেই তো কংগ্রেস সভাপতি থাকেন, অনুশীলন সমিতি আছে, যুগান্তর কমিটি, কবি, সাহিত্যিক, আরো কত না কি যে আছে। কত কিছু জানার, কত কিছু শেখার। সেটা ঠিক। তুমি বাবাকে বলো না মা, এখানকার কাজ ছেড়ে কলকাতার কাজ নিতে। এই কটকে আমার আর ভালো লাগছে না মা। তাছাড়া তুমিই তো বলো, কলকাতার পাশে নাকি আমাদের গ্রামের বাড়ি আছে। তোমার বাবাও আর এখানে বেশি দিন থাকতে চাইছেন না। হয়তো আমরা খুব শিগগিরই কলকাতায় চলে যাব। তাহলে খুব ভালো হবে, তাই না মা?
1856 সালে সিপাহী বিদ্রোহের ফলে ইংরেজ সরকারের ভিত নড়ে গিয়েছিল। ভারতীয়দের প্রথম সেই সংগঠিত সংগ্রাম এবং সমগ্র ভারতবর্ষের মানুষের তাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্রিটিশ সরকারের ঘুম কেড়ে নিয়েছিল। বহু চেষ্টায়, অনেক লড়াইয়ের মাধ্যমে শেষ পর্যন্ত বিদ্রোহ দমন করতে সক্ষম হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তি বুঝতে পারল ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা শাসন ব্যবস্থা চালানো আর সম্ভব নয়। একটি সনদের দ্বারা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ভারতের শাসন ব্যবস্থা নিজের হাতে তুলে নিলেন। আর সেই সময় থেকেই ভারতের রাজধানী হিসেবে কাজ করেছে কলকাতা। বিংশ শতাব্দীর গোড়ায় এসে সরকার অনুভব করল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পূর্বশ স্বাধীনতার আন্দোলন দানা বাঁধছে এবং ক্রমেই তা প্রবল হচ্ছে। সংঘবদ্ধ ভারতীয়দের প্রতিরোধের ধার ক্রমশ জোরালো হচ্ছে। বিপ্লবীদের কাজকর্মের ব্যাপকতা লাভ করছে। ফলে ভারতবর্ষের পূর্ব প্রান্তে কলকাতায় বসে সুদূর দক্ষিণ বা পশ্চিম ভারতে শাসন ব্যবস্থা পরিচালনা করতে নানান সমস্যা পড়তে হচ্ছে সরকারকে। তাছাড়া বাংলায় বিপ্লবীদের ঘাঁটি ক্রমশ শক্তিশালী হচ্ছে। ফলে ভারতের মধ্যভাগের কোনো অঞ্চলকে নতুন রাজধানী হিসেবে বেছে নিতে হবে। এর মধ্যে উৎকৃষ্টতম স্থান প্রাচীন ভারত বা মোগল আমলের রাজধানী দিল্লি। এরই মধ্যে ঘটে গেল আরো এক অভাবনীয় ঘটনা। ভারত তথা সারা বিশ্বে মানুষের ধারণা ছিল ইংরেজ প্রবল পরাক্রমশালী, তাকে কাবু করা সহজ নয়। ইংরেজ অপরাজেয়। ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু 1911 সালে কলকাতার ময়দানে আইএফএ শিল্ডের খেলায় কলকাতার মোহনবাগান দল ফুটবল মাঠে ধরাশায়ী করতে লাগলো একের পর এক বিদেশি দলকে। ফুটবল মাঠের উত্তেজনা মাঠ ছেড়ে ছড়িয়ে পড়ল সমগ্র বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। ইংরেজদের হারানোর সেই উত্তেজনা স্বাধীনতা লড়াইয়ের থেকেও কিছু কম ছিল না। দেশাত্মবোধকে উদ্বুদ্ধ স্বাধীনতা সংগ্রামীদের কাছে এই লড়াই হয়ে উঠল মুক্তির লড়াই। সারা দেশে উত্তেজনার পারদ চড়তে লাগলো। এই ময়দানের ফুটবল খেলা বা মোহনবাগান দলই শুধু নয়, এই লড়াই রূপ নিল সংগঠিত শক্তির আত্মপ্রকাশ, দেশাত্মবোধ ও ভারতের মানুষের মর্যাদার লড়াই। মোহনবাগান পৌঁছে গেল ফাইনালে। 29 জুলাই 1911 এক ঐতিহাসিক দিন, যেদিন শুধুমাত্র ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে জাতীয়তাবোধের উত্তেজনা ছিল হিমালয় চূড়ান্ত থেকে উঠছে। ব্রিটিশের পরাজয় ছিল ভারতবাসীর একমাত্র কাম্য এবং মানুষের মর্যাদাকে সম্মান জানিয়ে ভারত মাতাও সেদিন চেয়েছিলেন তার সন্তানদের জয়লাভ। হ্যাঁ, জয়ী হয়েছিল মোহনবাগান, জয়ী হয়েছিল ভারতবর্ষ। এই ঘটনার গভীর প্রভাব পড়েছিল ভারতবাসীর মনে। প্রমাণ হয়েছিল ইংরেজও পরাজিত হয়। বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছিল এই ঘটনা। আর কাল বিলম্ব করেন ইংরেজ। অতি দ্রুত রাজধানী স্থানান্তরিত করতে ব্যবস্থা গ্রহণ করলো। 1913 সালে ভারতের রাজধানী হলো দিল্লি। 1913 সালে ম্যাট্রিকুলেশন পাশ করে কলকাতার প্রেসিডেন্সি কলা বিভাগে ভর্তি হলেন সুভাষচন্দ্র বসু। শুরু হলো তার জীবনের নতুন এক অধ্যায়। কলকাতায় আসার পর থেকে ধীরে ধীরে বহু মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হতে থাকে। ইতিমধ্যে ঘটে গেছে আলিপুর বোমা মামলার ঘটনা, যাতে যুক্ত ছিলেন অরবিন্দ ও বারিন ঘোষ, যে কেস লড়ে বিপ্লবীদের বেকসুর খালাস করলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1914 সাল কলকাতার বাগবাজার অঞ্চলে ভগিনী নিবেদিতার বাড়িতে আনাগোনা বিপ্লবীদের। অগ্নিযুগের বহু বিপ্লবী অনেক সময় আত্মগোপন করেছেন তার বাড়িতে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 1915 সালের উড়িষ্যার বালাসোরে বুড়িবালামের তীরে ইংরেজ বাহিনীর সঙ্গে মাত্র 5 জন সঙ্গী নিয়ে অসাধারণ বীরত্বপূর্ণ লড়াই ভয় ধরিয়ে দিয়েছিল ইংরেজ সরকারের বুকে। সুভাষ ততদিনে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে পড়েছেন স্বদেশী আন্দোলনে। গোপনে যোগাযোগ চলছে বিপ্লবী নেতাদের সঙ্গে ছাত্র সুভাষের। এরই মধ্যে 1916 সালে
অধ্যাপক ওটেন সাহেবকে নিয়ে ঘটে গেল এক ঘটনা। এইবার সাহেব ক্লাস শেষ করে বেরোবে, ওকে আজ উচিত শিক্ষা দিতেই হবে। হ্যাঁ ঠিক তাই। এই নিয়ে দ্বিতীয়বারই একই ঘটনা ঘটলো। দিনকে দিন ওর সাহস বেড়েই চলেছে। গত বছর ওই একই ঘটনা ঘটিয়েছিল থার্ড ইয়ারের ছাত্রদের সঙ্গে। সুভাষ, তুমি কি বলো? আমরা ইতিমধ্যে অধ্যাপক ওটেনের ক্লাস বয়কট করেছি। মুষ্টিমেয় কিছু ইউরোপিয়ান ছাত্রদের নিয়ে ও ক্লাস করছে, কিন্তু ও বুঝতে পারছে এইভাবে ক্লাস চালিয়ে যাওয়া ওর পক্ষে আর বেশি দিন সম্ভব নয়। তা আমাদের পরবর্তী পদক্ষেপ কি সুভাষ? দেখো, গত বছর ওটেন এদেশীয় ছাত্রদের, বিশেষ করে বাঙালি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছিল। শুধু তাই নয়, এই দেশ সম্পর্কে, হিন্দুদের সম্পর্কে নানান অপমানজনক কথা তার ক্লাসের লেকচারের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কথায় কথায় ইউরোপীয় কালচারের উল্লেখ করে এবং তুলনা টেনে জানাতে ভোলে না যে ভারতীয়রা 7 জন্মেও ওদের সমকক্ষ হতে পারবে না। আমরা হলাম এক অসভ্য, অভদ্র ও অশিক্ষিত জাতি। এই ব্যাপারে প্রতিবাদ করেছিল কয়েকজন ছাত্র এবং ক্লাস চলাকালীন স্যারের সঙ্গে তারা বাদানুবাদে জড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে উপস্থিত ছাত্র ও অধ্যক্ষের মধ্যস্থতায় ওটেন তার কথা উইথড্র করে নেয়। তাই ঝামেলা বেশি দূর করায়নি, কিন্তু এবারে তার আক্রমণ আরো মারাত্মক। ওটেন আমাদের দেশ ও মাতৃকাকে অপমান করেছে। যারা দেশের মুক্তির জন্য আন্দোলন করছে তাদের কুকুরের সঙ্গে তুলনা করেছে। ছাত্রদের হুমকি দিয়ে জানিয়েছে স্বদেশীদের বিন্দুমাত্র সমর্থন করলে বা তাদের সঙ্গে যোগাযোগ করলে পদাঘাত করে তাদের কলেজ থেকে বের করে দেওয়া হবে। ওর ভাষায় ওকে আজ আমরা উত্তর দেব। আমরা আজ বুঝিয়ে দেব যে ভারতীয়রা কিভাবে পদাঘাত করে ওদের সবাইকে এই দেশ থেকে বিদায় করবে। ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ। What is the matter? What are you doing here? And Subhash, I know you. You are the leader of these native students who influenced to make a noise in front of my classroom. I will punish you soon. সে সুযোগ তুমি পাবে না সাহেব। তোমার ঔদ্ধত্য সীমা ছাড়িয়েছে। তুমি ধরাকে সরা দেখছো। তুমি আজ যাদের নেটে কালাদমি বলে, অসভ্য বলে গালি দিচ্ছ, তাদের তুমি চেনো না। এই ভাত ডাল খাওয়া বাঙালিরা তোমাদের খেদিয়ে দেশ ছাড়া করবে। ভারতবাসীদের ঐক্য তুমি বুঝতে পারছো না সাহেব। যেদিন সবাই এক হবে সেদিন এক ফুৎকারে তুমি আর তোমার ব্রিটিশ সরকার দেশ ছেড়ে পালাতে পথ পাবে না। তুমি যাদের পদাঘাত করবে বলেছিলে, সেই পদাঘাত আর ঘাড় ধাক্কা আজ তোমার প্রাপ্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই ঘটনার পর সুভাষচন্দ্র সহ একাধিক ছাত্রের বিরুদ্ধে নালিশ জানানো হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ে। স্যার আশুতোষ মুখার্জির নেতৃত্বে কমিশন গঠন করা হয়। সুভাষ সহ 3 জনকে রাষ্ট্রীকেট করা হয়। 1 বছর বাদে 1917 সালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে সুভাষচন্দ্র ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে। কিন্তু সুভাষচন্দ্রের এই ঘটনায় বাংলার ছাত্র সমাজ উজ্জীবিত হয়। তারা আরও বেশি করে যুক্ত হয় স্বদেশী কর্মকাণ্ডে। 1919 জেনারেল ডায়ারের নেতৃত্বে রক্তাক্ত হয় পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের মাটি। নারকীয় হত্যালীলা সংগঠিত হয় ব্রিটিশ সরকারের মদতে। স্তম্ভিত সারা দেশ। নাইটহুড প্রত্যাখ্যান করলেন রবীন্দ্রনাথ। বিচারের নামে প্রহসন হল। 1921 বিলেত থেকে ICS পাশ করে স্বদেশে প্রত্যাবর্তন করলেন। কাছাকাছি এলেন রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। চাকরি ছেড়ে জড়িয়ে পড়লেন বয়কট আন্দোলনে এবং প্রথমবার গ্রেপ্তার বরণ করে কারারুদ্ধ হলেন সুভাষচন্দ্র। ভারত জুড়ে ইংরেজ বিরোধী আন্দোলন তখন দাবানলের আকার ধারণ করেছে। সমগ্র দেশ তখন ইংরেজ শাসনের অবসান চায়। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি আরও অত্যাচারী হয়ে উঠেছে। যে কোনোভাবে তারা বিপ্লবকে থামাতে চায়। 1929 সালে ইংরেজ সরকারের অত্যাচারের বিরুদ্ধে ঘৃণায় ধিক্কারে লাহোর জেলে অন্তরীণ থাকা অবস্থায়
59 দিন অনশন করে মৃত্যুবরণ করলেন বীর বিপ্লবী বাঙালি যুবক যতীন দাস। 1930 সালে বাঙালির হাতে পিস্তল গর্জে উঠল খোদ মহাকরণে। অলিন্দ যুদ্ধে অস্ত্র হাতে 3 বাঙালির গর্বিত উপস্থিতিতে হতচকিত ইংরেজ বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের অলিন্দ যুদ্ধ কাঁপিয়ে দিল রাইটার্স বিল্ডিং তথা ইংরেজ সরকারের ভিড়। খর্বকায়, শ্যামবর্ণ, মাথা চোরা টাক, আদ্যপান্ত ধূপদরস্ত, আপাত দৃষ্টিতে নিরীহ সূর্যকুমার সেন, তারই নেতৃত্বে লুণ্ঠিত হল চট্টগ্রামের অস্ত্রাগার। আগ্নেয়াস্ত্র তখন বিপ্লবীদের দখলে, সরকারি পুলিশ নিরস্ত্র। এদিকে কলকাতা কর্পোরেশনের নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মধ্যে দিয়ে কলকাতার মেয়র পদে আসীন হলেন সুভাষ চন্দ্র বোস। শুরু হলো মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ভারত জুড়ে অসহযোগ আন্দোলন। ব্যর্থ হলো ক্রিপস মিশন, গোল টেবিল বৈঠক। ভারত জুড়ে একটাই দাবি, স্বরাজ আমার অধিকার। আন্দোলনের শরীর মহিলা, শিশু পর্যন্ত। গান্ধীজি ডাক দিলেন ডান্ডি অভিযান, লবণ সত্যাগ্রহ। আন্দোলন আরও এক নতুন মাত্রা পেল। একদিকে নিরস্ত্র অসহযোগ সত্যাগ্রহ, অপরদিকে সশস্ত্র বিপ্লব, দিশেহারা ইংরেজ সরকার। উত্তর ভারতে ফাঁসিতে ঝোলানো হলো চন্দ্রশেখর আজাদ ও সুখদেবদের। পশ্চিম প্রান্তে শের-ই পাঞ্জাব ভগৎ সিং এর ফাঁসি হলো লাহোরে। পূর্বে গর্জে উঠল প্রীতিলতা ওয়াদেদারের হাতে আগ্নেয়াস্ত্র 1932 সালে। প্রতিদিনই মৃত্যুর পদধ্বনি শুনতে হচ্ছে লালমুখদের। তারা প্রমাদ গুনছে, মৃত্যু ক্রমশ এগিয়ে আসছে, কাছে আরো কাছে। বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন আনলো ইংরেজ। স্বদেশীদের জন্য আরো কঠিন হলো আইন। সারা দেশ জুড়ে তৈরি হতে লাগলো একাধিক আদালত। স্বদেশীদের অন্তরীণ রাখার জন্য তৈরি হতে লাগলো নিশ্চিদ্র নিরাপত্তায় মোড়া কারাগার। সম্প্রসারিত হলো আন্দামানের সেলুলার জেল। দীপাঙ্কর হলো বটুকেশ্বর দত্ত, কানাইলাল, তারকেশ্বর, উল্লাসকর সহ বহু বহু বিপ্লবী। কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। 1938 সালে বিপুল সমর্থন নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন সুভাষ চন্দ্র। তখনকার দিনে জাতীয় কংগ্রেসের সভাপতিকে রাষ্ট্রপতি বলা হতো। পরের বছর পট্টবী সীতারামাইয়াকে প্রার্থী করলেন গান্ধীজি। বিরোধিতা করে প্রার্থী হলেন সুভাষ। দলীয় সদস্যদের উদ্দেশ্যে গান্ধীজি বললেন, পট্টবী's defeat is my defeat। কিন্তু গান্ধীজির ডাককে উপেক্ষা করে পুনরায় সভাপতি নির্বাচিত হলেন সুভাষ। সারা দেশ তখন সুভাষকে চায়। দলীয় সিদ্ধান্ত নিয়ে মতভেদ হলো কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে। মধ্যপ্রদেশের হরিপুরা কংগ্রেস অধিবেশনে পদত্যাগ করলেন সুভাষ চন্দ্র। 1913 সালে শান্তিনিকেতনে কবিগুরুর সঙ্গে দেখা করতে আসলেন সুভাষ। কবি তখন বেশ অসুস্থ, ডাক্তারের নির্দেশে বিশ্রামে রয়েছে, কাজকর্ম নিয়ন্ত্রিত। সুভাষচন্দ্রের ব্যাপারে রবীন্দ্রনাথের আগ্রহের অন্ত ছিল না। তিনি অনুভব করেছিলেন এই মানুষটার ভেতরে অগ্নিস্ফুলিঙ্গ আছে। এই হচ্ছে প্রকৃত নেতার উদাহরণ। মনের গভীরে সন্ন্যাসী, মানব কল্যাণের মূর্ত প্রতীক, দেশ ও মাতৃকার চরণে নিবেদিত প্রাণ। কবিতার তাসের দেশের দ্বিতীয় সংস্করণ উৎসর্গ করলেন সুভাষকে। হৃদ্রতা নিবিড় হলো। 1939 সালের 11ই আগস্ট মহাজ্যোতি সদনের ভিত্তি প্রস্তর স্থাপনে এলেন রবীন্দ্রনাথ। তখন তিনি অসুস্থতার কারণে বসতে পারতেন না। ঠাকুর বাড়ি থেকে আনা বিশেষ চেয়ারে আধশোয়া অবস্থায় ভাষণ দিলেন রবীন্দ্রনাথ। 1939 সালে ফরওয়ার্ড ব্লক দল গঠন করলেন সুভাষচন্দ্র বসু। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমার নদশির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া
খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর মম ললানে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বলবীর আমি চির উন্নতশীল। কিছুদিনের মধ্যেই প্রতিবাদ আন্দোলন সংগঠিত করার অপরাধে গ্রেপ্তার করা হলো তাকে। জেলের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিনি। ইংরেজ সরকার তাকে মুক্তি দিলেও গৃহবন্দী করে রাখা হলো তাকে। কিন্তু ইংরেজ সরকারের সব চেষ্টাকে ব্যর্থ করে 1941 সালের 17 জানুয়ারি মধ্যরাত্রে 1:35 ইন্স্যুরেন্সের এজেন্ট মৌলভী জিয়াউদ্দিনের ছদ্মবেশে 38-এর এলগিন রোডের বাসভবন থেকে তার মহা নিষ্ক্রমণ ঘটল। গাড়িতে করে বিহারে গোমুখ, সেখান থেকে কালকা মেল ধরে দিল্লি হয়ে কাবুল, কাবুল থেকে গাড়িতে মস্কো বিমানবন্দর, সেখান থেকে জার্মানি। হিটলারের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের মাটিকে শৃঙ্খলমুক্ত করার জন্য সামরিক সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে এক বিশাল বাহিনী গঠন করে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার প্রস্তুতি নিলেন সুভাষচন্দ্র। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে জার্মানি থেকে সাবমেরিনে যাত্রা করলেন জাপানের উদ্দেশ্যে। প্রায় 90 দিন পর পৌঁছালেন জাপানে। 1942 সালে ভারতে শুরু হয়েছে ভারত ছাড়ো আন্দোলন। সারা দেশ অগ্নিগর্ভ। সরকার বুঝতে পারছে এইভাবে শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা সম্ভব নয়। পৃথিবীর বহু দেশও ভারতবর্ষে ইংরেজ শাসনের অবসানের পক্ষে মতামত জানতে থাকে। গান্ধীজির ডাকে ভারত ছাড়ো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বাংলার মানুষ। মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা, সতীশ সামন্ত, অজয় মুখোপাধ্যায়রা আন্দোলনকে অন্য উচ্চতায় পৌঁছে। একে একে দখল হয় সরকারি ভবন, কার্যালয়, অস্ত্রাগার। গঠিত হয় তাম্রলিপ্ত সরকার। স্বাধীনতা ঘোষণা করে তমলুক সহ একাধিক অঞ্চল। পৃথিবীর বাতাসেও তখন বারুদের গন্ধ, আকাশে বিশ্বযুদ্ধের কালো মেঘের ছায়া। 1943 সালে 4 জুলাই জাপানের রাসবিহারী বসুর কাছ থেকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ বাহিনীর দায়িত্বভার গ্রহণ করে আইনের সর্বাধিনায়ক হলেন সুভাষচন্দ্র বোস। 23 অক্টোবর ব্রিটেন ও আমেরিকা অর্থাৎ মৃত্যু বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল আইএনএ। বারবার সীমান্তে ভেসে উঠল যুদ্ধের দামাবা। নেতৃত্বে আজাদ হিন্দ সরকারের সর্বাধিনায়ক সুভাষচন্দ্র বোস। শুরু হল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এক বর্ণোজ্জ্বল অধ্যায়। নেতাজির নেতৃত্বে দুর্বার গতিতে উদগ্র স্বাধীনতাকামী বীর যোদ্ধারা এগিয়ে যেতে লাগলো। সিঙ্গাপুর, রেমন, ইম্ফল হয়ে ভারতের পূর্ব প্রান্ত দিয়ে ক্রমশ এগিয়ে আসছে বাহিনী। আন্দামান দখল করে নিল আজাদ হিন্দ বাহিনী। ক্রমশ পিছু হচ্ছে ব্রিটিশ সেনা। নেতাজি ডাক দিলেন, দিল্লি চলো। 1945 সালে সারা বিশ্বে যুদ্ধের দামামা বেঁধে চলেছে। জাপানি সৈন্য পার্ল হারবার দখল করল। বদলা নিতে হিরোশিমা, নাগাসাকিতে আণবিক বোমা বিস্ফোরণ। বিধ্বস্ত হলো জাপান। বাধ্য হলো আত্মসমর্পণ করতে। বিপদে পড়লেন নেতাজি। সমস্ত সাহায্য বন্ধ হওয়ায় রসদ ক্রমশ ফুরিয়ে আসতে লাগলো। বাধ্য হলেন তিনি যুদ্ধবিরতি ঘোষণা করতে। জাপানের প্রধানমন্ত্রীর পরামর্শে রাশিয়া যাওয়ার পথে মাঞ্চুরিয়া থেকে তার বিমান উঠল হাতে গোনা কয়েকজন সঙ্গী ও জাপানি অফিসার নিয়ে। জ্বালানি ভরতে বিমান নামল তাইহুকু বিমানবন্দরে। জ্বালানি ভরে পুনরায় ওড়ার সময় 18 আগস্ট 1945 বিমানটি এয়ারপোর্টের অদূরে ভেঙে পড়ে। মারা গেলেন কয়েকজন, আবার বেঁচেও রইলেন কয়েকজন। কিন্তু সুভাষচন্দ্রের শেষ পরিণতি ঢাকা পড়ল গভীর রহস্যের অন্তরালে। আজও অনুসন্ধান চলেছে প্রকৃত তথ্যে। সমাপ্ত হলো বিশ্বযুদ্ধ, কিন্তু ভারতবর্ষে আন্দোলনের ধার আরো তীক্ষ্ণ হলো। বিশ্বযুদ্ধে মিত্র বাহিনী জয়ী হলেও ভারতের স্বাধীনতাকামী বিপ্লবীদের কাছে তা ছিল তুচ্ছ। 1946 সালে বোম্বের অদূরে তলোয়ার নামে একটি যুদ্ধ জাহাজ থেকে ব্রিটিশ সেনাবাহিনীতে নিযুক্ত ভারতীয় সেনারা বিদ্রোহ ঘোষণা করল 18 ফেব্রুয়ারি।
উত্তাল সারা দেশ। বিদ্রোহ দমন করতে ইংরেজ সেনারা নির্বিচারে গুলি চালিয়ে 270 জন বিদ্রোহীকে হত্যা করলো। সারা দেশে তীব্রতর হলো আন্দোলন। আর নয়, ভারতবর্ষকে স্বাধীনতা প্রদান করতে বিল আনা হলো ব্রিটিশ গভর্নমেন্ট। গৃহীত হলো বিল, মান বাঁচিয়ে মুখ রক্ষা করতে ভারত দলের সিদ্ধান্ত। 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। তার বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা, বহু শহীদের আত্মবলিদান, রক্তক্ষয়ী সংগ্রাম, অসহযোগ আন্দোলন ও সশস্ত্র বিপ্লব এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সামরিক বাহিনী, আজাদ হিন্দ বাহিনীর বীরত্বপূর্ণ যুদ্ধে পর্যুদস্ত ব্রিটিশ সরকার এক প্রকার বাধ্য হয়ে নতি স্বীকার করল। 190 বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেল ভারত মাতা। কিন্তু 1947 সালে স্বাধীনতা পেল, বেশ কিছু অংশ তখনও রয়ে গেল পরাধীন। তার মধ্যে অন্যতম ছিল গোয়া। তখনও তা ছিল ওলন্দাজদের অধীনে, যা মুক্ত হয় আরও এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে। হায়দ্রাবাদ, বনগাঁ, মুর্শিদাবাদ এবং কোচবিহার সহ একাধিক স্বাধীন রাজত্ব বা অঞ্চল ধীরে ধীরে ভারতের অন্তর্ভুক্ত হয়। স্বাধীনতা লাভ করলেও ভারতের হাতে ছিল না কোনো সংবিধান। শুরু হয় ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে জওহরলাল নেহরু, আব্দুল কালাম আজাদ, বল্লভভাই প্যাটেল সহ 7 জনের একটি কমিটির অধীনে সংবিধান রচনার কাজ। ভারতের প্রথম ভাইসরয় হলেন মাউন্ট ব্যাটেন এবং পরবর্তী চক্রবর্তী রাজা গোপাল আচার্য। এরপর এলো 26শে জানুয়ারি সেই শুভক্ষণ, যেদিন গৃহীত হল ভারতের সংবিধান। বিশ্বের বৃহত্তম প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল ভারতবর্ষ। গৃহীত হল ভারতের জাতীয় সঙ্গীত। নমস্কার, শেষ হলো শ্যামবাজার ইছামতের প্রযোজনায় তব চরণ ছুঁয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আপনারা আগামী 2 দিন যে অনুষ্ঠান আছে তা উপভোগ করুন। সামনে 2026 নববর্ষের আগাম শুভেচ্ছা আপনাদের সবাইকে জানিয়ে গেলাম। শুভরাত্রি।